ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার পদত্যাগের পর তাৎক্ষণিকভাবে প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে ভারতীয় সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এছাড়া রাষ্ট্রপতির নির্দেশে ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। কর্ণাটকের ধারওয়াদ আসন থেকে নির্বাচিত লোকসভা সংসদ সদস্য প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় ভোক্তা অধিকার, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সৌর জোটের সভাপতি হিসেবেও নিয়োজিত আছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও নিট প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান বিদায় নেন। প্রায় ২ সপ্তাহ ধরে টানা অভিযান চালানোর পর গতরাতে ইরানে নতুন কোনো মার্কিন হামলা হয়নি। এ বিষয়ে সেন্টকমের পক্ষ থেকে কোনো ঘোষণাও আসেনি। পাশাপাশি নতুন করে হামলা বা বিস্ফোরণের খবর প্রকাশ করেনি ইরানও। এটি যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত কি না তা স্পষ্ট নয়, তবে বিশ্লেষকরা বলছেন সংঘাত বন্ধের কোনো ঘোষণা থাকায় এটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। বৃহস্পতিবার টানা ১৩তম রাতের মতো ইরানে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকম এক বিবৃতিতে জানায়, তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র ও নৌ সক্ষমতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া ইরানের আহবাজ শহরেও হামলা করেছে তারা। এতে ৪ জন নিহত হন। কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একজন নাবিক নিহত হয়েছেন, আহত আরও একজন। ইউক্রেনের দাবি, তাদের লক্ষ্য ছিল ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনকারী রুশ জাহাজ। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক অভিযানে রাশিয়া সহায়তা করছে এমন অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইরানের জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে ২ ফিলিস্তিনি, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ওই এলাকার পুলিশ প্রধান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল গাজ্জালি এলাকায় একটি সাইকেলে আঘাত হানে ইসরায়েলি ড্রোন। এই হামলায় প্রাণ হারান পুলিশ প্রধান আল মাকাদমা। আহত হয়েছেন আরও অনেকে। এসব হামলার নিন্দা জানিয়েছে কাতার। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর তেল শোধনাগারে হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার এই হামলা চালানো হয়। জিজানে আরামকোর একটি অবকাঠামো থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। আনুষ্ঠানিকভাবে ভিডিও বার্তায় সেই হামলার দাবি করেছেন হুথির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। তবে ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হয়েছে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি সৌদি আরব। হুথিরা সৌদি আরবে ২ ধরনের অভিযান চালিয়েছে। প্রথমবার জিজানে আরামকোর অবকাঠামো লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা করা হয়। দ্বিতীয়বার ইয়ানবুতে আরামকোর অবকাঠামোতে ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। সিরিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। স্থানীয় সময় শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, দেশটির দেইর আজ জোর ও দামেস্কের মধ্যকার সড়কে এই সংঘর্ষ হয়। ৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই মহাসড়ক পূর্ব সিরিয়াকে রাজধানীর সাথে সংযুক্ত করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাসের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন, অন্যটিতে ছিলেন বেসামরিক নাগরিকরা। রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে। সিরিয়া সফরে গিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এই সফরের মাধ্যমে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো জাতিসংঘ মহাসচিব দেশটি সফর করলেন। স্থানীয় সময় শনিবার সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর গুতেরেসকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। ২০০৯ সালে তার পূর্বসূরি বান কি মুনের সফরের পর গুতেরেসই প্রথম জাতিসংঘের প্রধান হিসেবে সিরিয়া সফর করলেন।
তারপর থেকেই দেশটিতে ১৪ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলেছে। গুতেরেস সিরিয়ার নতুন রাষ্ট্রপতি আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করবেন। আল শারা একসময় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আল কায়েদার কমান্ডার ছিলেন এবং গত বছর পর্যন্ত তার উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা ছিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্স বরোর ফ্লাশিং এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ১৯ জন দমকল কর্মীও। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে কলেজ পয়েন্ট বুলেভার্ডের কাছে একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরও দুটি ভবনে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে বহু বাসিন্দাকে উদ্ধার করা হয়। দমকল বিভাগের শতাধিক সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ৫ জন দমকল কর্মী গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ক্রমাগত ভয়াবহ রূপ নিয়েছে, যার ফলে এখন পর্যন্ত ২.৫ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাস ও তীব্র তাপপ্রবাহে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। স্পেনে হাজার হাজার হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ২৭ জন দমকল কর্মী। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। জলবায়ু পরিবর্তনজনিত তাপপ্রবাহের কারণে সৃষ্ট দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ পশ্চিম ইউরোপ জুড়ে। ফ্রান্স ও স্পেনে ২.৫ লক্ষেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইতালি ও স্কটল্যান্ডও ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে সামরিক কার্গো বিমান মোতায়েন করেছে ফ্রান্স। একই উদ্যোগ নিয়েছে ইইউ। স্পেনে দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর জমি। স্পেনের রাজধানী মাদ্রিদে ছড়িয়ে পড়েছে দাবানল। সেখানকার জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজধানীর কাছের দাবানল এখন সবচেয়ে ভয়াবহ অবস্থা। আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণের পুরোপুরি সক্ষমতা সেখানকার ফায়ার সার্ভিসের নেই বলেও জানানো হয়। পরিস্থিতির ভয়াবহতায় ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। অন্যদিকে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের অন্যতম ব্যস্ত কেন্দ্র ক্যাপ ফেরে উপদ্বীপে ধোঁয়া ও আগুন ঘরবাড়ির কাছাকাছি চলে আসায় পুরো এলাকা ফাঁকা করার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে দেশটিতে ভ্রমণের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী। সেখানে দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ২৭ জন দমকল কর্মী আহত হয়েছেন। তীব্র দাবদাহের কারণে ইতালি ও স্কটল্যান্ডও দাবানল ছড়িয়ে পড়েছে। তবে স্কটল্যান্ডে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। ইতালির সিসিলি ও কালাব্রিয়া অঞ্চলে হাজার হাজার জরুরি কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সেখানেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট তীব্র দাবদাহ কয়েক সপ্তাহ ধরে চলছে। এবছর ইউরোপে একই সময়ে বার্ষিক গড়ের তুলনায় অনেক বেশি এলাকা পুড়ে গেছে। জলবায়ু সংকটের ফলে আবহাওয়া আরও উষ্ণ ও শুষ্ক হয়ে উঠেছে। অনেকের মতে নদী, হ্রদ ও মাটি থেকে পানি শুষে নিয়ে ভূমিকে শুষ্ক করে ফেলার কারণেই এটি তীব্র দাবানলে পরিণত হয়েছে। নাহিদা রিন্থি, ৭১। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১০০ জন। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রাশিয়ার গ্লাইড বোমার হামলায় আরও ৫ জন নিহত হয়েছে। শনিবার ভোরের দিকে উত্তরাঞ্চলীয় শহর সুমিতে ২ জন ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সামরিক কর্মকর্তারা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার সন্ধ্যায় সতর্ক করে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়া আরও একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র দেশটির টেলিভিশনকে জানিয়েছেন, হামলায় ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে মাত্র একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে। রাশিয়ার ঝাপোরোঝিয়ে অঞ্চলের কিরিলোভা গ্রামে একটি রিসোর্টে ইউক্রেনের হামলায় মারা গেছেন অন্তত ৮ জন, আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। ঘটনাস্থলে অনুসন্ধান ও তদন্ত চালাচ্ছে উদ্ধারকারী দল। ঝাপোরোঝিয়ে গভর্নর জানান, নিহতদের মধ্যে ২ শিশু আছে। ইচ্ছে করেই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। রুশ তদন্ত দল জানিয়েছে, এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে গণ্য করে ফৌজদারি মামলা করা হচ্ছে। এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কিয়েভ। DR কঙ্গোতে আবারও ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩,০০০-এ পৌঁছেছে, আর প্রাণ হারিয়েছেন ১২০০-এর বেশি মানুষ। আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে সচেতনতা কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আরাফাত ইসলামের রিপোর্ট।
কঙ্গোতে ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২,৯০৫ জনের ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে যাবার কারণ হল ইতুরি ও নর্থ কিভু প্রদেশের পূর্বের তথ্য জাতীয় ডেটাবেজে অন্তর্ভুক্ত করা। ফলে নতুন করে গণনায় আসা অনেক পুরনো ঘটনাও এই পরিসংখ্যানে যুক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় ৯৭টি নতুন সংক্রমণ এবং ৬২টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ পর্যন্ত ৫১৯ জন সুস্থ হয়েছেন আর ৭২২ জন আইসোলেশনে রয়েছেন। এদিকে নতুন আক্রান্ত অঞ্চল তসুপ প্রদেশের রাজধানী কিসাঙ্গানি সফর করে প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা বলেন, অনেক রোগী গুরুতর অসুস্থ হবার পর হাসপাতালে আসছেন, ফলে চিকিৎসা আরও কঠিন হয়ে পড়ছে। তিনি জানান, সন্দেহভাজন রোগীদের দ্রুত চিকিৎসা নিতে উৎসাহিত করতে সরকার কমিউনিটি পর্যায়ে প্রশিক্ষণ ও জনসচেতনতা কার্যক্রম আরও বাড়াবে। ইবোলা মোকাবেলায় দেশটির সরকার ৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। এই অর্থ ল্যাবরেটরি সক্ষমতা বাড়ানো, চিকিৎসা সরঞ্জাম, কমিউনিটি নজরদারি এবং রোগীদের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে। আরাফাত ইসলাম, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগে আবারও হাজির হবে দুপুর ১:৩০টায়। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।